এনডিটিভি ইতোমধ্যে একটা রিপোর্ট করে ফেলেছে নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বৈঠকে কি কি বিষয় থাকতে পারে, কি কি বিষয় থাকা উচিত বলে আপনার সাংবাদিকতার চোখ দিয়ে মনে হয়? ছোট করে আপনার এটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পরে প্রথম ভারত সফর। আচ্ছা, এই ভারত সফরে আমাদের এই 6 মাসের একটা সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের। আচ্ছা, এর আগে ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে ভারতের একটা সম্পর্ক আমরা বুঝি। এর আগে 16-17 বছর ভারতের সঙ্গে যে সম্পর্ক, সবগুলো মিলে যদি আমরা একটু আলোচনা করতে যাই, তাহলে এক এক সময় এক এক রকম পরিস্থিতি ছিল। এখন নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটা হলো যে বাংলাদেশ থেকে একজন ফ্যাসিবাদী সরকারের প্রধান যিনি ছিলেন, তিনি জনগণের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার পরে তিনি সেখানে যে আশ্রয় নিয়েছেন, এবং আশ্রয় নেওয়ার পর থেকে তিনি বিভিন্ন সময় এমনভাবে বক্তব্য দিচ্ছেন যাতে বাংলাদেশে যারাই সরকারে থাকুক না কেন তাদের জন্য একটি অস্বস্তিকর একটা জায়গা। আমার মনে হয় যে একটা জায়গায় যেহেতু প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন নরেন্দ্র মোদী এবং দুইজনের মধ্যে যে আলোচনা, সেই আলোচনাটা কি হবে, আমাদের বর্ডার ইস্যু আছে। ফার্স্ট এজেন্ডা কি হওয়া উচিত? প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের যে অবস্থানটা আগে যে জায়গায় ছিল সেখান থেকে ঘুরাই নিয়ে আসতে হবে, যে তুমি এবং আমরা দুইজনই সমানভাবে একে অপরের দিকে যেন সমান চোখ দিয়ে দেখতে পারি, সমান সমান আমাদের সম্পর্কটা থাকতে হবে। কেউ দাদাগিরি করতে পারবে না। এখানে প্রথম আলোচনাটা এখানে আসতে হবে। সীমান্ত আমরা আমাদের যে ফরেন স্ট্র্যাটেজিটা সেট করলাম সেটাকে জানিয়ে দেওয়া যে তোমরা কিন্তু একবার আমাদের কথা দিয়ে গেলে যে শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে রাজনীতি করতে পারবে না, তার রাজনীতি করতে পারবে না। কিন্তু পরের দিনই দেখলাম যে সে 5 তারিখেই একেবারে ওপেন করে দেওয়া হলো। শেখ হাসিনা ওপেন বক্তব্য দিয়ে দিলেন, যদিও অডিও, কিন্তু এই যে জায়গা থেকে সরে আসা হলো, কিন্তু সাথে সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে তোমার কাছ থেকে আমরা এটা আশা করিনি। তুমি যদি হাসিনা কার্ড খেলো তাহলে তোমার সঙ্গে তো আমার সম্পর্ক হতে পারে না, তোমার সঙ্গে সম্পর্ক হবে আমার সমানে সমান। আচ্ছা, এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। এর বাইরে আর অন্য কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা আছে বলে আমি জানি। শেষ আলাপে একটু ঢুকতে চাই অধ্যাপক মিথিল। আমরা আপাতত এই আলাপে এখানে থামি, কারণ একটা আন্তর্জাতিক অঙ্গনের একটা বড় খবর আছে যেটা আপনার সঙ্গে আলাপ করতে ভীষণ ইচ্ছা করছে। সেটা হচ্ছে যে সোনম ওয়াংচুক তিনি ইতোমধ্যে ভারতের দ্বিতীয় স্বাধীনতার ডাক দিয়ে ফেলেছেন, এবং তিনি আসলে ককরোচ জনতা পার্টির যে আন্দোলনটা ছিল শিক্ষার্থীদের প্রশ্ন ফাঁস হয়েছে এটার প্রতিবাদে, যেটা পরবর্তীতে ঝাড়খণ্ডেও হয়েছে এবং রণাঙ্গনে পরিণত হয়েছে, তারা এখন দ্বিতীয় স্বাধীনতার ডাক দেখেছে। আপনি ভারত জুড়ে আসলে কি ধরনের পরিস্থিতি দেখছেন? আপনি আসলে যে ইস্যুটা এখন ভারতে হতে যাচ্ছে, আপনি দেখেন বাংলাদেশে আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল কোটা বিরোধী, এটা দিয়ে শুরু হয়েছিল। আসলে ব্যাপার কি এটা ছিল অন্তর্নিহিত। আপনি যদি দেখেন 16-17 বছর ফ্যাসিস্ট শাসন আমল, এটারই কিন্তু বহিঃপ্রকাশ ছিল। আমি যেটা বলতে চাই, সবসময় বলি, আসলে রাস্তায় পেট্রোল আগেই ঢালা ছিল, জুলাই এসে দেয়াশালাইটা জ্বালানো হয়েছে, এবং সেজন্য আমরা দেখেছি জুলাই কিভাবে স্ফুলিঙ্গটা হয়েছে। একইভাবে আপনি যদি ভারতের প্রেক্ষাপট দেখেন, দীর্ঘ সময়ে মানুষের ডিপ্রাইভেশন আছে পলিটিক্সে। আপনি যদি দেখেন, বিশেষ করে রিসেন্টলি যেটা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন সহ আরো বিভিন্ন জায়গায়, বিশেষত জাতিগত ধর্মগত কিছু ইন্টারনাল কনফ্লিক্ট আছে। এইগুলো সব মিলেই রাজনৈতিক দলগুলো যখন স্বাভাবিকভাবে একটা দেশে যখন স্বাভাবিকভাবে ধরেন নিয়মতান্ত্রিক পন্থায় প্রচারণা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে যে ব্যাহত হয়, কোন রকম সরকার থেকে বাধার সম্মুখীন হয়, এইগুলো সহ সবকিছু মিলে ছাত্রছাত্রীরা যথার্থই আপনি যে আন্দোলনটা দেখেন, সেগুলো যদিও এখন পরীক্ষা প্রশ্নপত্রের পাশের ইস্যু ছিল, ব্যাপারটা কিন্তু এই না এটা এবারেই হয়তো হয়েছে। আপনি ডিপ্রাইভেশন ডিসক্রিমিনেশন যখন থাকে এবং দীর্ঘ সময়ে যখন একটা দেশে একটা সোসাইটিতে মানুষ বঞ্চিত হয়, মানে আমি তো একটু সুনির্দিষ্ট বলে আপনি আসলে কি ধরনের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন ভারতে ঠিক এই মুহূর্তে যদি এভাবেই চলতে থাকে? আসলে ইনফ্যাক্ট হচ্ছে, আমি নেবারিং স্টেট হিসেবে বাইরে থেকে যদি একটা মন্তব্য করে ফেলি, যেটা আমরাও স্বভাবতই বরদাস্ত করি না, যে বাংলাদেশ ভারত থেকেও কেউ বাংলাদেশকে নিয়ে এমন
প্রেডিক্ট করুক, কমেন্টস করুক যে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে চলে যায়। আমরা একটা বিশ্লেষণ জানতে চাই যে এরকম পরিস্থিতি গেলে এরকমটা ঘটতে পারে, এই বিশ্লেষণ তো করা যেতে পারে, তাই না? এটা আমার কাছে মনে হয় যে আপনি সাউথ এশিয়াতে সারাউন্ডিংস এর আউটপুট যেটা আমরা জুলাই রেভলিউশন দেখেছি, সেরকম কিছু কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে। আমার কাছে সেটাই মনে হয়। অনেকে তো এটা স্পষ্ট করে বলেন যে ভারত এমন বহু বৈচিত্র্যের একটা দেশ যেখানে এক একটা স্টেটের এক এক ধরনের মাইন্ডসেট থাকে, সমস্ত মাইন্ডসেট একত্রে করে একটা জনবিস্ফোরণ তৈরি করা, একটা বিক্ষোভ দানা বাঁধা, আমাদের জুলাই আন্দোলনে যেটা ঘটেছিল সেটা ভারতে হওয়াটা খুব একটা সহজ, এটা অনেক বিশ্লেষকরা বলেন আর কি। না, আসলে এক একটা দেশের এক একটা প্যাটার্নই হয়, এমন না যে বাংলাদেশে যেভাবে হয়েছে সেভাবেই হবে। কিন্তু আপনি দেখেন একটা সরকার, এক্সিস্টিং গভর্নমেন্ট যখন থাকে, সেটার এগেইনস্টে যদি জনবিস্ফোরণ এবং জনমত যখন আলটিমেটলি শূন্যের কোঠায় নামে এবং খারাপ পরিস্থিতি হয়, তখন কিন্তু এটা অনেকভাবেই ঘটতে পারে। আপনি দেখেন যেটা মিডল ইস্টে হয়েছে, আরব বসন্ত, সাউথ এশিয়ার প্যাটার্ন কিন্তু একরকম ছিল। এবং আপনি দেখেন একটা সময়, আপনি যদি দেখেন অন্যান্য দেশে যেগুলো হয়েছে, সেগুলোর প্যাটার্ন কিন্তু একদম। আমার হাতে সময় নেই, আমি একটু বলতে চাই, আমি অ্যাড করতে চাই। আমরা পৃথিবীতে ফ্যাসিবাদের মানে বিদায় কিভাবে হয়েছে তার কিছু উদাহরণ কিন্তু আমরা ইতিপূর্বে আমরা দেখে এসেছি। যেমন ইতালিতে হয়েছে, মুসোলিনি দীর্ঘদিন ধরে কিন্তু ক্ষমতায় ছিল, কেউ কিন্তু বলতে পারে নাই যে মুসোলিনিকে বিদায় দেওয়া চারটিখানি কথা না, হয়েছে। এরকম আরব বসন্তে আমরা দেখেছি যে বছরের পর বছর চালিয়ে গেছে, 30 বছর পরে যেয়ে কিন্তু তাকেও ক্ষমতা থেকে যেতে হয়েছে। আমাদের দেশে 17 বছর পরে যেতে হয়েছে। ভারতের ব্যাপারটা হলো এরকম, সেখানে একেবারে ভেতর থেকে আমরা দেখতে পেলাম যে, আগেই শুনেছি যে ভেতরের থেকেই রাজনীতিটা পরিবর্তন হয়ে সারা দেশে একটা হিন্দুত্ববাদী কায়েম হয়েছে। এখন নতুন করে যে জিনিসটা আসছে, এই ককরোচ জনতা পার্টি আসার পরে বাবা করে স্বেচ্ছা কি বলে যে আরএসএস, না আরএসএস, মা করে হচ্ছে বিজেপি, আর সেইখানকার সন্তান করে যাচ্ছে এখন ককরোচ জনতা পার্টি। অর্থাৎ এখানেও এই যে ককরোচ জনতা পার্টি মাঠে নামার ফলে হয়েছে কি, ওখানকার ছেলে মেয়েদের ভিতর থেকেও রাজনৈতিকভাবে তাদের একটা পরিবর্তন কিন্তু আসছে। গুপ্ত বিজেপি ছিল এটা ঘরের মধ্যে থেকে। এই সেদিনকেও দেখলাম আমি কয়েকটা রিপোর্টের মধ্যে, গুজরাট থেকে চলে আসছে, মা বাবা দুইজনই বিজেপি করে, এই সন্তান চলে যাচ্ছে ককরোচ জনতা পার্টিতে। অর্থাৎ তারাও ভিতর থেকে তাদের কিন্তু পরিবর্তনগুলো আসছে। এই পরিবর্তন এটাই হচ্ছে নিউ ডাইমেনশন। আপনি দেখেন এই জেনজির যে চয়েস ডিফারেন্ট, তারা যে আসলে টলারেন্সও ডিফারেন্ট, সেটাই কিন্তু রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। বাবার জেনারেশন, দাদার জেনারেশনের চেয়ে এখনের জেনারেশন যে ডিফারেন্ট, এটাই কিন্তু একটা, আমার কাছে মনে হয় একটা নিউ ডাইমেনশন। একদম। আমি আপনার মতামতটা নিয়ে এই অবজারভেশন নিয়ে আলাপটা শেষ করি। অনেক ধন্যবাদ তৌফিক ইসলাম মিথিল এবং আমিনুল ইসলাম কাগজি। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাদেরকে পাবো।